আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি দেশের বর্তমান এই পরিস্থিতিতে আপনারা যে যেখানে আছেন অবশ্যই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখুন, রাজনীতির নানা বাকবদল, উত্থান-পতন আর পর্দার পেছনের নানা সমীকরণ নিয়ে আমরা প্রায়শই কিন্তু কথা বলি। কিন্তু বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপটে এমন কিছু ঘটনা ঘটছে, এমন কিছু মন্তব্য বাতাসে ভেসে বেড়াচ্ছে, যা নিয়ে আসলে গভীরভাবে ভাবার অবকাশ রয়েছে। গত কয়েকদিন ধরে বাংলাদেশের চায়ের দোকান থেকে শুরু করে ড্রয়িং রুমের আড্ডা, এমনকি রীতিমতো আন্তর্জাতিক মহলেও একটি বিষয় নিয়ে ঝড় বইছে। আর সেটি হলো পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন এবং এই ফেরা নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান ব্যাপক প্রস্তুতি। সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে খেয়াল করেছেন, যখন চতুর্দিকে একটা গুমোট নীরবতা, যখন আওয়ামী লীগের শীর্ষ নেতারা অনেকেই আত্মগোপনে বা দেশের বাইরে, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করেই যেন মেঘ ফুঁড়ে বেরিয়ে এলেন এমন এক সময়ে এক দাপুটে মন্ত্রী এবং আওয়ামী লীগের হেভিওয়েট নেতা জনাব জাহাঙ্গীর কবির নানক। একটি অনলাইন প্ল্যাটফর্মে দেয়া তার সাম্প্রতিক সাক্ষাৎকারটি কিন্তু কেবল একটি সাধারণ রাজনৈতিক বক্তব্য নয়, বরং এর পরতে পরতে আমি মনে করি লুকিয়ে আছে এক সুগভীর মনস্তাত্ত্বিক খেলা এবং ভবিষ্যতের রাজনৈতিক ব্লুপ্রিন্ট। আজ আমরা কোনো চটজলদি উপসংহারে যাব না, বরং ইতিহাসের পাতা উল্টে মানুষের মনস্তত্ত্ব বিশ্লেষণ করে এবং বর্তমান বাস্তবতার যে নিরিখ রয়েছে সেই নিরিখে বোঝার চেষ্টা করব আসলে কি ঘটতে যাচ্ছে আমাদের এই প্রিয় মাতৃভূমিতে। দর্শক, শুরুতে যদি আমরা নানক সাহেবের সবচেয়ে বড় দাবিটির দিকে একটু ভালো করে তাকাই, তাহলে আমরা দেখতে পাই তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে, আমি বলবো কিছুটা হুঙ্কারের সুরেই বলেছেন যে তাদের নেত্রী দেশে ফিরবেন এবং এই ফেরাটা নাকি বিশ্ববাসী একদম অবাক বিস্ময়ে তাকিয়ে দেখবে। তিনি এখানে উল্লেখ করেছেন ১৯৮১ সালের কথা। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, ৭৫-এর সেই ভয়াবহ ট্রাজেডির পর দীর্ঘ নির্বাসন শেষে ১৯৮১ সালে যখন শেখ হাসিনা দেশে ফিরছিলেন, তখন কিন্তু সত্যি লাখো জনতা তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানিয়েছিলেন। সাধারণ মানুষের মনে তখন বঙ্গবন্ধু কন্যার প্রতি এক ধরনের গভীর সিম্প্যাথি বা সহানুভূতি কাজ করছিল। কিন্তু আজকে এই ২৪-এর ছাত্র জনতার যে গণ-অভ্যুত্থান, সেই গণ-অভ্যুত্থানের পর যখন পট পরিবর্তন হলো, তখন কি পরিস্থিতি আদৌ ১৯৮১ সালের মতো আছে? নানক সাহেব কিন্তু দাবি করেছেন এবারের প্রেক্ষাপট ভিন্ন হলেও জনসমাবেশ হবে কল্পনাতীত। তিনি বলেছেন অন্তত ১ কোটি মানুষ নাকি শেখ হাসিনাকে বরণ করে নিতে বিমানবন্দরে উপস্থিত থাকবে। এখন আসুন আমরা একটু ঠান্ডা মাথায় এই সম্পূর্ণ বিষয়টা বিশ্লেষণ করি। ১ কোটি মানুষ। সংখ্যাটা শুনতে যতটা সহজ, বাস্তবে কি তা ততটা সম্ভব? ইতিহাস সাক্ষ্য দেয়, ফরাসি বিপ্লবের পর পরাক্রমশালী নেপোলিয়ন বোনাপার্টকে যখন ক্ষমতাচ্যুত করে এলবা দ্বীপে নির্বাসনে পাঠানো হলো, তিনি কিন্তু সেখান থেকে ফিরে এসেছিলেন। যখন তিনি প্যারিসের দিকে এগোচ্ছিলেন, তখন কিন্তু তার সাথে কোনো বিশাল সেনাবাহিনী তখন ছিল না। ছিল কেবল তার অতীত কিরিশমা। মানুষ তার সাথে যোগ দিয়েছিল। কিন্তু আধুনিক রাষ্ট্র ব্যবস্থায়, যেখানে একটি সদ্য সংগঠিত গণ অভ্যুত্থানের দগদগে ক্ষত মানুষের মনে এখনো তোড়তাজা, সেখানে কি সত্যিই ১ কোটি মানুষ রাজপথে আদৌ নেমে আসবে? নাকি এটি শুধুই দলের সেই সব তৃণমূল কর্মীদের মনোবল চাঙ্গা করার একটা মরিয়া চেষ্টা, যারা গত কয়েক মাস ধরে চরম হতাশা আর অস্তিত্ব সংকটে ভুগছেন? দর্শক, রাজনীতিতে কিন্তু এই ধরনের র‍্যাট্রিক বা বাগাড়ম্বরের একটা বড় ভূমিকা থাকে। যখন দলের কর্মীরা দিশেহারা, তখন শীর্ষ নেতাদের এমন আত্মবিশ্বাসী হুঙ্কার কর্মীদের মনে সাময়িক হলেও কিন্তু এক ধরনের প্রশান্তি এনে দেয়। তারা ভাবতে শুরু করে, না, আমাদের নেতারা এখনো কোনোভাবে হাল ছাড়েননি, আমরা আবার আসছি, তাহলে আমরাও প্রস্তুতি নিই। কিন্তু নানক সাহেবের এই বক্তব্য কেবল আসলে কর্মীদের মনোবল চাঙ্গা করার ভেতরেই সীমাবদ্ধ থাকেনি।
তিনি কিন্তু এর সাথে একটি বড় ধরনের প্রচ্ছন্ন হুমকিও জুড়ে দিয়েছেন। তিনি বলছেন, পৃথিবীর এমন কোনো শক্তি বা আইনশৃঙ্খলা বাহিনী নেই যারা ওই ১ কোটি মানুষের ভেতর থেকে শেখ হাসিনাকে গ্রেফতার করে কারাগারে নিয়ে যাবে। আর যদি নেওয়া হয়, তবে সেই বিক্ষুব্ধ জনতা নাকি কারাগারের ফটক ভেঙে ফেলবে। কারাগারের ইট পর্যন্ত এক এক করে খুলে ফেলবে। কথাগুলো শুনলে কিন্তু গায়ে রীতিমতো কাঁটা দিয়ে ওঠে। একটু ভালো করে ভেবে দেখুন তো, একটি স্বাধীন সার্বভৌম দেশে যখন কোনো রাজনৈতিক নেতা প্রকাশ্যে কারাগার ভেঙে ফেলার কথা বলেন, তখন সেটি রাষ্ট্রের আইনের শাসনের প্রতি কত বড় একটি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়। দর্শক, ইতিহাসের পাতায় আমরা এমন অনেক বিপ্লব দেখেছি যেখানে জনতা কারাগার ভেঙে ফেলেছে। ফরাসি বিপ্লবের সময় বাস্তিল দুর্গ পতনের কথা আমরা সবাই কিন্তু জানি। কিন্তু সেটা ছিল স্বৈরাচারের বিরুদ্ধে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত বিদ্রোহ। আর নানক সাহেব যেটা বলছেন সেটা হলো একটি পতিত রাজনৈতিক দলের পরিকল্পিত শোডাউন। তিনি বর্তমান সরকার বা সাবেক ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে অত্যন্ত কড়া ভাষায় কিন্তু তার বক্তব্যে আক্রমণ করেছেন। তাদেরকে তিনি দানব আখ্যা দিয়েছেন। দর্শক, এই যে শব্দচয়ন, এই দানব, এই ভেঙে ফেলা, এই গুঁড়িয়ে দেয়া, এই শব্দগুলো কিন্তু প্রমাণ করে যে আওয়ামী লীগের ভেতরে এখনো কোনো ধরনের রাজনৈতিক অনুশোচনা কোনোভাবে তৈরি হয়নি। বরং তারা আসলে মনে করছেন তাদের যা কিছু হয়েছে সব ষড়যন্ত্রের শিকার হয়েছে এবং তারা প্রতিশোধের জন্য বর্তমানে মুখিয়ে আছেন। নানক সাহেব স্পষ্টভাবে বলছেন যে যেদিন শেখ হাসিনা দেশে ফিরবেন সেদিন নাকি বাংলাদেশ মুক্ত হবে। তার মানে তারা বর্তমান এই পরিবর্তিত বাংলাদেশ এবং ছাত্র জনতার এই নতুন আকাঙ্ক্ষাকে সরাসরিভাবে অস্বীকার করছেন। এই জায়গাতে কিন্তু সাধারণ মানুষের জন্য আমি মনে করি একটি গভীর শঙ্কার জায়গা তৈরি হয়। আমরা যারা আসলে সাধারণ মানুষ, যারা এই দেশের আলো হাওয়ায় বেঁচে থাকি, তারা আসলে কি চাই? আমরা সচরাচর শান্তি চাই। আমরা চাই স্থিতিশীলতা। নানক সাহেব তাদের রণকৌশল সম্পর্কে বলতে গিয়ে একটি চমৎকার উপমা কিন্তু ব্যবহার করেছেন। তিনি বলেছেন, তারা নাকি কখনো ৩ ধাপে এগুচ্ছেন, আবার ২ ধাপে পেঁচাচ্ছেন। কখনো ১ ধাপ এগিয়ে আবার কৌশল পরিবর্তন করছেন। এই যে দেশের বিভিন্ন জায়গায় হঠাৎ করে ঝটিকা মিছিল হচ্ছে, শোডাউন হচ্ছে, এগুলো নাকি তাদের বৃহত্তর সেই প্রস্তুতিরই অংশ। অর্থাৎ তারা মাঠে আছেন এবং তারা বুঝাতে চাইছেন যে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করলেই আওয়ামী লীগ বা দল ধ্বংস হয়ে যায় না। যারা এমনটা ভাবে নানক সাহেবের বাসায়, তারা আহাম্মক। কিন্তু এই রণকৌশল যদি একটি পাল্টা অভ্যুত্থানের দিকে কোনোভাবে রূপ নেয়, তবে দেশের পরিস্থিতি কি দাঁড়াবে? দেখুন, যেকোনো বিপ্লব বা গণ অভ্যুত্থানের পর সমাজে একটা ভঙ্গুর অবস্থা বিরাজ করে। একটা ভ্যাকুয়াম বা শূন্যতা তৈরি হয়। আর সেই শূন্যতার সুযোগ নিয়ে যখন প্রতিবিপ্লব বা পাল্টা অভ্যুত্থানের কোনোভাবে চেষ্টা করা হয়, তখন কিন্তু তার প্রথম শিকার হয় সাধারণ মানুষ। নানক সাহেব এখানে বলছেন, সেদিন নাকি কেউ পালানোর পথ পাবে না। এই একটি বাক্য, এই যে পালানোর পথ পাবে না, এই কথাটির ভেতরে কিন্তু লুকিয়ে থাকা বিভীষিকা আমাদের অতীত ইতিহাসের যে কালো অধ্যায়গুলো আছে, সেই কালো অধ্যায়গুলোর কথাই মনে করিয়ে দেয়। দর্শক, এই হুঙ্কার একদিকে যেমন আওয়ামী লীগের কর্মীদের উজ্জীবিত করবে, তেমনি অন্যদিকে যারা বর্তমানে ক্ষমতায় আছেন বা যারা এই ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তাদের ভেতরেও কিন্তু একটা সতর্ক ঘন্টা বাজিয়ে দেবে। তারা কি তখন চুপ করে বসে থাকবেন? নিশ্চয়ই না। সরকারও কিন্তু পাল্টা ব্যবস্থা নেবে। আর এই ২ শক্তির মুখোমুখি অবস্থানে দেশের পরিস্থিতি কিন্তু আবার উত্তপ্ত হয়ে উঠবে। সংঘাত তখন অনিবার্য হয়ে পড়বে। দেখুন সুপ্রিয় দর্শক, সাক্ষাৎকারে তিনি আরেকটি অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু তুলে এনেছেন, যা এড়িয়ে যাওয়ার আমি মনে করি কোনো সুযোগ নেই। তিনি আসলে প্রশ্ন তুলেছেন, ২৪-এর গণ আন্দোলনের সময় থানা এবং গণভবন থেকে যে বিপুল পরিমাণ অস্ত্র লুট হয়েছিল, এমনকি এসএসএফ এর মতো
এলিট ফোর্সের ব্যবহৃত অত্যাধুনিক অস্ত্রগুলো, সেগুলো এখন কোথায়? কারা আসলে সেগুলো ব্যবহার করছে? একজন সচেতন নাগরিক হিসাবে এই প্রশ্নটা কিন্তু আমাদেরও। রাষ্ট্রের নিরাপত্তা কাঠামোর ভেতরে এই যে একটা বড় ফাটল তৈরি হয়েছিল, সেই অস্ত্রগুলো যদি সত্যিই কোনো তৃতীয় পক্ষের হাতে, সন্ত্রাসী বা চরমপন্থীদের হাতে চলে যায়, তবে তা দেশের ভবিষ্যতের জন্য কতটা ভয়াবহ হতে পারে তা ভাবলেও কিন্তু শিউরে উঠতে হয়। নানক সাহেবের এই পয়েন্টটি তুলে ধরে মূলত বর্তমান সরকারের আইন শৃঙ্খলা রক্ষার সক্ষমতা এবং দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে দেশি এবং বিদেশি স্টেক হোল্ডারদের মনে একটা প্রশ্নবোধক চিহ্ন এঁকে দেওয়ার চেষ্টা করেছেন। তবে সুপ্রিয় দর্শক, দিন শেষে এই যে বিশাল রাজনৈতিক দাবা খেলা চলছে, যেখানে এক পক্ষ রাষ্ট্র সংস্কারের জন্য কাজ করছে, আর অন্য পক্ষ এক কোটি মানুষের জমায়েত করে রাজপথ দখলের হুঙ্কার দিচ্ছে, সরকার পতন করবে চিন্তা করছে, এর মাঝখানে সাধারণ মানুষের অবস্থানটা আসলে কোথায়? আমরা যদি রোমান সাম্রাজ্যের ইতিহাসের দিকে তাকাই, যখন সিজার আর পম্পের মাঝে ক্ষমতার লড়াই চলছিল, তখন কিন্তু রোমের সাধারণ জনগণই সবচেয়ে বেশি পিষ্ট হয়েছিল। আজ আমাদের দেশের অবস্থাও কি অনেকটা সেরকম নয়? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থানের অভাব, আর তার উপর এই রাজনৈতিক অনিশ্চয়তা, সব মিলিয়ে সাধারণ মানুষ কিন্তু কোনোভাবে ভালো নেই। রাজনীতি বড়ই নিষ্ঠুর একটি জায়গা। এখানে আসলে শেষ কথা বলে কোনো কিছুই নেই। এখানে কেউ চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকেও না, আবার কেউ চিরকালের জন্য শেষও হয়ে যায় না। কিন্তু রাজনীতি যখন কেবলই ক্ষমতা দখলের পেশি প্রদর্শনীতে পরিণত হয়, তখন সেটি আর কিন্তু সাধারণ মানুষের কল্যাণে কোনোভাবে কাজে আসে না। জাহাঙ্গীর কবির নানক সাহেবরা যে ভাষায় কথা বলছেন, যে প্রতিরোধের বা প্রতিশোধের ইঙ্গিত দিচ্ছেন, তা হয়তো তাদের দলীয় রাজনীতির জন্য সাময়িক একটি উদ্দীপনা যোগাবে, কিন্তু এটি দেশের বৃহত্তর শান্তির জন্য মোটেও কিন্তু কোনো ইতিবাচক বার্তা আমি মনে করি বহন করে না, এবং এটি কিন্তু জনগণ খুব ভালোভাবে দেখছে। তবে আমরা শুধু এতটুকু আশা করতে পারি, ইতিহাসের শিক্ষা থেকে আমাদের যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের নিজেদের শুধরে নেওয়া উচিত। ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে এমন কোনো হঠকারী সিদ্ধান্ত কেউ নেবেন না, যার ফলে দেশের সাধারণ মানুষকে পুনরায় কোনো রক্তপাত বা চরম অশান্তির মধ্য দিয়ে যেতে হয়। এই যুদ্ধে রাজনৈতিক দলগুলোর মধ্যে কে জিতবে আর কে হারবে, তার চেয়েও বড় কথা হলো বাংলাদেশ যেন না হারে, এদেশের সাধারণ মানুষ যেন কোনোভাবে না হারে। সুপ্রিয় দর্শক, এখনকার মতো আলোচনা এখানেই শেষ করছি। এই আলোচনা প্রসঙ্গে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের মতামত আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।